গল্প শ্যামারণ্য সিজন 2 গল্পের চতুর্থ অংশ লিখেছেন ফাহমিদা মেহজাবিন। জমিদার বাড়ির দাসী শ্যামলীকে সসম্মানে চারুলতার ঘরের সামনে নিয়ে আসে। তাকে আগেই খবর পাঠানো হয়েছে যে শ্যামলী তার সাথে দেখা করতে এসেছে। দাসী তাকে উদ্দেশ্য করে বলে, আপনি ভেতরে যাইতে পারেন ছোট মালকিন, বড় মালকিন আপনার জন্য অপেক্ষা করতেছে। শ্যামলী তাকে ধন্যবাদ জানিয়ে একটা বড় শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ঘরের ভেতর ঢুকতেই চারুলতাকে বিছানায় আদর্শহ অবস্থায় দেখতে পায় শ্যামলী। চারুলতা অমায়িক হাসি হেসে বলে, এসেছিস বৌমা? তোকে নিজে গিয়ে আনতে পারিনি বলে কিছু মনে করিস না। কোমরের ব্যথাটা আজকাল অনেক বেড়েছে। সিঁড়ি ভেঙে বেশি নামতে মানা করেছে ডাক্তার। শ্যামলী প্রথমে চমকে ওঠে চারুলতার মুখে বৌমা ডাক শুনে, পরে আরও অভিভূত হয় তার মিষ্ট কণ্ঠ শুনে, যেখানে তার প্রতি বিন্দুমাত্র শ্লেষ নেই। সে তার খাটের দিকে এগিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। এটা কি বলছেন বড় মালকিন? আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। চারুলতা তার হাত ধরে টেনে তার পাশে বসাই, তারপর কপট রাগ দেখিয়ে বলে, বড় মালকিন ডাকছিস কেন? আমি তোকে বৌমা ডাকলাম, তুই আমাকে মা ডাকবি না? না ডাকলে আমার কিন্তু এই বিয়েতে আপত্তি আছে। শ্যামলী চমকে উঠে বলে, আসলে আমি কখনো কাউকে মা ডাকিনি আজ পর্যন্ত। আমারও কোনো মেয়ে নেই বুঝলি, আমাকে ডাকলেই তো পারিস। আমিও একটা মেয়ে পেলাম। শ্যামলী থমকে যায়। তার কেন যেন হঠাৎ ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। মায়ের শরীরে নাকি এক আলাদা মমতার পরশ থাকে, সেটা অনুভব করতে ইচ্ছে হলো। তবে সে নিজেকে সামলে বলল, আমাকে ক্ষমা করে দিবেন মা, আমি গতবার আপনার সামনে বেয়াদবি করেছি। আমার মাথা ঠিক ছিল না। আমি অনেক লজ্জিত আমার ব্যবহারের জন্য। বলতে বলতে অনুশোচনায় চোখ ভিজে আসে তার। চারুলতা তার দুই গালে হাত রেখে তার চোখের কর্নিশে জমে হওয়া অশ্রু মুছে দিতে দিতে বলে, আরে ধুর পাগলি, আমি এসব অনেক আগেই ভুলে গেছি। বাচ্চারা এই বয়সে একটু ভুল তো করেই। আমি সত্যিই কিছু মনে করিনি। শ্যামলী আবেশে চোখ বন্ধ করে নেয়। মায়ের স্নেহের স্পর্শ অনুভব করতে থাকে চুপচাপ। ভাইয়া একদম ঠিক বলতো। সত্যি, মায়ের আদর বাবার স্নেহের থেকে সম্পূর্ণ আলাদা। চারুলতা তাকে পাশে বসিয়ে অরণ্যের ছোটবেলার কাহিনী শোনাতে লাগলো। সময়ের সাথে আরও সহজ হয়ে ওঠে শ্যামলী তার সাথে। যত সময় গড়াচ্ছে ততই সে বুঝতে পারে বাবা এই মানুষটাকে এত সম্মান কেন করেন। জমিদার বাড়ির বড় মালকিন হয়েও তার মধ্যে তার পদবীর ছিটে ফোটা দম্ভ নেই। একদম মাটির মানুষ, সহজ ভাষায় বলে বোঝাতে গেলে। কত অকপটে নিজের যাযাবর জীবনের কাহিনী শোনাচ্ছেন। অন্য কেউ হলে কখনো নিজের বংশ পরিচয় না থাকার কথা এত অকপটে স্বীকার করতেন না। ওনার জন্মগত পরিচয় নিয়ে ওনার বিন্দুমাত্র লজ্জা নেই, বরং উনি বেশ গর্ব করে বললেন ওনার গোত্রের লোকেরা কতটা ভালো ছিল, আর তারা পুঁথিগত বিদ্যা না জেনেও কতটা জ্ঞানী ছিল। শ্যামলী নিজেও শুনতে শুনতে যেন হারিয়ে গেল দূর কোনো অচেনা গ্রামে, পাহাড়ি জঙ্গলে, সমুদ্রের ধারে। তার জীবনটাও তো ঘরের চার দেয়ালে বন্দি কেটেছে একা। তাই হয়তো সে আরও বেশি অনুভব করতে পারল চারুলতার স্বাধীন শৈশবের সৌন্দর্য। তাদের হাসি খুশি গল্পের মাঝে একজন দাসী এসে জানালো, জমিদার বাবু ফিরেছেন বরমালকিন, কিন্তু উনি দুপুরে খাবেন না জানিয়ে নিজের ঘরে চলে গেছেন। চারুলতা দীর্ঘশ্বাস ফেলে হতাশার সুরে বললেন শ্যামলীকে, বুঝলি বৌমা, এত বড় বাচ্চা সামলাতে গিয়ে ক্লান্ত আমি। ছোটবেলায় আমি অসুস্থ থাকায় সবার শাসন ছাড়া আদর পেয়ে পেয়ে বাঁদর হয়েছে ছেলেটা। এটা খাবে না, ওটা খাবে না, যত সব বদভ্যাস তৈরি হয়েছে। এই যে কাল রাতে বৃষ্টিতে ভিজে সকাল থেকে মাথা ব্যথা আর গায়ে জ্বর ওর। সকালে বললাম আমি একটু জড়িবুটি দিয়ে ওষুধ বানিয়ে দিই, আমার গোত্রের টোটকা, এক নিমেষেই সব রোগ নাই হয়ে যাবে। কিন্তু ওগুলো নাকি তেতো ওষুধ, সে খাবে না ওগুলো। এখন এই রোদে বাইরে গিয়ে ঠিক জ্বর আরও বাড়িয়ে এসেছে। গাল তেতো হয়েছে তাই খাওয়ার জন্য মানা করছে। এখন তুই বল, এই অসুস্থ শরীরে এত বড় বাচ্চার পেছনে আবার খাবার আর ওষুধ নিয়ে দৌড়ানোর জোর আমার আছে? এই জন্যই তো এতদিন ওর বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়েছিলাম আমি। এখন তুই আছিস, তুইই সামলা ওকে। একটু গিয়ে খাবার আর ওষুধটা খাইয়ে দিয়ে আয়। শ্যামলী প্রথমে ভীষণ হাসি পেল অরণ্যের বাচ্চামোর কথা শুনে, আবার শেষ কথাটা শুনে আঁতকে ওঠে সে। আমি? হ্যাঁ তুই। ধরে নে পরীক্ষা নিচ্ছি তোর।
এই তেতো ওষুধ আর খাবার খাইয়ে আসতে পারলে বুঝবো তুই আসলেই আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তোকে মেনে বানিয়েছি বলে কি শাশুড়ি মা হওয়ার সুযোগ ছেড়ে দিবি নাকি? কোনো ছাড়াছাড়ি নেই। শ্যামলী লজ্জায় মাথা নুয়ে ফেলে। ওনার ঘরে যেতে হবে তাকে? চারুলতা তার লাজুক হাসি দেখে নিজেও মনে মনে হাসলেন। তারপর দাসীকে কিভাবে কি করতে হয় বুঝিয়ে দিতে লাগলেন। এই মেয়ে মানুষটা কে? কে এই মেয়ে মানুষ? আমি চিনি তাকে। শ্যামলীর সুখকর ভাবনার মাঝে ভাটা পড়ে হঠাৎ সেই ফ্যাসফ্যাসে ভয়ঙ্কর কণ্ঠ শুনে চমকে উঠে এদিক ওদিক তাকায় সে শব্দের উৎস খোঁজার জন্য। আবার সেই আতঙ্ক ফিরে আসে যা সে এতক্ষণ ভুলেছিল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে সে, কে তুমি? কোথা থেকে বলছো? কি চাও আমার কাছে? ভয়ঙ্কর কণ্ঠ হঠাৎ থমকে গেল। আগের থেকে কম শ্লেষ মাখা কণ্ঠে আবার বলে, আমি কে? আসলেই তো, আমি কে? এই মেয়ে বলতো আমি কে? এখানে এত অন্ধকার কেন? আর আমাকে এভাবে বন্দি করে রেখেছিস কেন? খুলে দে আমাকে, এক্ষুনি খুলে দে আমাকে। তোদের সবগুলোকে শেষ করে দিব আমি। তোরা সব মরলে তবেই শান্তি পাবো আমি। চারুলতা তার কাঁধ ধরে ঝাঁকাতেই আঁতকে উঠে শ্যামলী মৃদু চিৎকার করে ওঠে। আতঙ্কিত হয়ে তাকায় সে চারুলতার দিকে। জোরে জোরে শ্বাস টানতে থাকে। চারুলতা উৎকণ্ঠার সাথে বলে, কী রে, কী হয়েছে তোর? এভাবে ঘামছিস কেন হঠাৎ? এভাবে চেঁচিয়ে উঠলি কেন? মা, আপনি কি এখন কোনো কণ্ঠস্বর শুনেছেন? চারুলতা অবাক হয়ে বলে, কার কণ্ঠ? আমি বাইরে দাসীর সাথে কথা বলছিলাম, তার কণ্ঠ? শ্যামলী দমে গেল। তার মানে চারুলতা শোনেনি সেই কণ্ঠস্বর। একমাত্র সেই শুনতে পাচ্ছে এই ভয়ানক কণ্ঠস্বর। তার ভাবনার মাঝে শ্যামলীর হাত ধরে টেনে তুলে চারুলতা। এসব ছাড়, চল তোকে তৈরি করে দেই। আমার ছেলে যেন তোকে দেখেই অর্ধেক গলে যায়। এই ওষুধ খাওয়াতে তোর কসরত একটু কম হবে। শ্যামলী এখনও ধাতস্থ হয়ে উঠতে পারেনি। হাত পা এখনও কাঁপছে তার। অরণ্যের সাথে এই বিষয়ে কথা বলতেই হবে তার। তাই সে চারুলতার কোনো কাজেই বাধা দিল না। চারুলতা তাকে তার একটি খয়েরি রঙের জামদানি শাড়ি পরিয়ে দিলেন। নিজ হাতে বিনুনি খুলে চুল আঁচড়ে দিয়ে চোখে কাজল এঁকে দিলেন। দাসী ততক্ষণে খাবার নিয়ে চলে আসে। চারুলতা তাকে সঙ্গে করে অরণ্যের ঘরের সামনে নিয়ে এসে দাঁড় করালেন। তারপর দাসীর হাত থেকে খাবারের বড় থালাটা তার হাতে দিয়ে বললেন, যা, পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার দেব কিন্তু। শ্যামলী শুকনো ঢোক গিলে তাকায় দরজার দিকে। তার এই মুহূর্তে প্রচণ্ড নার্ভাস লাগছে। হাজার হোক, এই প্রথমবার সে তার ঘরে প্রবেশ করতে যাচ্ছে। এদিকে চারুলতা তার সাথে দাসী আর রক্ষীদের সাথে নিয়ে চলে গেলেন তাকে সম্পূর্ণ একা রেখে। সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জোরে জোরে কয়েকটা শ্বাস টানে। তারপর আলতো হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শ্যামলী। অরণ্য খট করে দরজা খোলার শব্দ পেয়ে চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞেস করে, মা এসেছ? শ্যামলী ঘরে ঢুকে অরণ্যকে থমকে যায়। লোকটা উদম শরীরে শুধু পাজামা পরে খাটের উপর উবুর হয়ে শুয়ে আছেন। ওনার পুরুষালী ফর্সা সুঠাম পিঠটা দেখে তার সর্বাঙ্গ কেঁপে উঠল যেন। লজ্জায় আবার দরজার দিকে মুখ ঘুরিয়ে নেয় সে। অরণ্য আবার চোখ বন্ধ রেখে বলে উঠল, তুমি যদি খাবারের জন্য জোর করবে বলে এসেছ, তাহলে আগেই বলে দিচ্ছি আমি খাবো না। শ্যামলী তার ঠোঁট টিপে হাসি নিয়ন্ত্রণ করে বলে, আমি বললেও খাবেন না? চমকে উঠে চোখ খুলে অরণ্য। দরজার কাছে শ্যামলীর অবয়ব দেখে তরাক করে উঠে বসে শোয়া থেকে অপ্রস্তুত গলায় বলে, শ্যামাবতী, কখন এলে তুমি? শ্যামলী লাজুক হাসে। ওনার দিকে না তাকিয়ে ঘরের টেবিলটার উপর খাবারের থালাটা রাখতে রাখতে বলে, আপনি আগে কিছু গায়ে জড়াবেন, তারপর কথা বলি। অরণ্য মুগ্ধ হয়ে লক্ষ্য করল তার প্রতিটা পদক্ষেপ। শাড়িটা বেশ মানিয়েছে তাকে। খাবারের থালা টেবিলে রাখতে গিয়ে মাথার ঘুমটা পড়ে গিয়ে তার কোমল সমান খোলা চুল দৃশ্যমান হয়। মুহূর্তেই যেন নেশা ধরে গেল অরণ্যের। নিজের অজান্তে বিছানা থেকে নেমে এক পা দুই পা করে শ্যামলীর দিকে এগিয়ে গিয়ে পিঠ ঘেঁষে দাঁড়ায়। হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দিয়ে তার চুলের সুবাস নিতে থাকে অরণ্য। অস্পষ্ট গলায় বলে, অসম্ভব সুন্দর তুমি শ্যামাবতী। ঘটনার আকস্মিকতায় শ্যামলী সেখানেই জমে যায়। ঘাড়ের চুল ভেদ করে
তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া লাগতেই সারা শরীরে কাঁপুনি ধরে গেল যেন তার উষ্ণ শরীরের স্পর্শ যেন তাকে অসাড় করে দিল। সে কোনো মতে জড়িয়ে আসায় গলায় বলল, ছাড়ুন। অরণ্যের হুঁশ ফিরে যেন। সে তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, দুঃখিত, তোমার ঘোমটাটা পড়ে গেছে, টেনে দাও আবার। আর বিয়ের আগে এভাবে খোলা চলে আমার সামনে আসবে না। তার কথা শেষ করে সে এদিকে না তাকিয়েই তার আলমারির দিকে এগিয়ে গেল, পেছনে রেখে গেল স্তব্ধ শ্যামলীকে। অরণ্যের অবাধ্য আচরণ আর তার কথার ইঙ্গিতে বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে ওঠে সে। বুক প্রচণ্ড জোরে উঠানামা করতে থাকে তার। এলোমেলো হাতে আবার মাথার ঘোমটা ঠিক করে আঁচলে মুখ লুকিয়ে লাজুক হাসে সে। অস্পষ্ট কণ্ঠে বলে, অসভ্য লোক একটা। অরণ্য তার পাঞ্জাবির হাতে গোটাতে গোটাতে এসে তার হাত ধরে টেনে বসায় চেয়ারে। তারপর নিজের চেয়ারটা টেনে শ্যামলীর পাশ ঘেঁষে বসে বলে, খাবারের থালাটাকে আমাকে খাওয়ানোর জন্য উদ্দেশ্য সাজিয়েছ নাকি রূপের অনলে পুড়িয়ে মারাটাই মুখ্য উদ্দেশ্য ছিল? কোনটা? ইস, আপনার মুখে কিছু আটকায় না কেন? মা আমাকে পাঠিয়েছেন আপনাকে খাবার আর ওষুধ খাওয়াতে। আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, দয়া করে খেয়ে নিন। অরণ্য বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় গ্লাসের সবুজা পদার্থগুলোর দিকে। তারপর চোখ মুখ কুঁচকে বলে, দেখো স্বামীপতি, আমি আগেই বলে দিচ্ছি, ওই বিদঘুটে পদার্থটা আমি তুমি বললেও মুখে তুলব না। তুমি জানো না কি ভয়ঙ্কর খেতে এই জিনিসটা। দেখুন, ওষুধ একটু তেতোই হয়, কিন্তু না খেলে সেরে উঠবেন কিভাবে আপনি? আমার অসুখ হলে এমনি এমনি সেরে যায়, তুমি চিন্তা করো না। আপনি এত জেদি কেন? সামান্য ওষুধ খাওয়া নিয়ে এত কথা হচ্ছে কেন? দেখো শ্যামাবতী, তুমি সত্যি যদি জানতে এই জিনিসটা কেমন, তাহলে কোনোদিন আমাকে খেতে বলতে না। আমি অনেক খেয়েছি এমন ওষুধ, আমাকে শেখাতে হবে না। আপনি খাবেন কিনা বলুন, নয়তো আমি চলে যাব কিন্তু। অরণ্য শান্ত চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, চলে যাও। থতমত খেয়ে যায় শ্যামলী। সে নিশ্চিত ছিল এই হুমকিতে কাজ হবেই হবে। সে অবাক হয়ে বলে, আপনি সামান্য ওষুধ না খাওয়ার কারণে আমাকে চলে যেতে বললেন? অরণ্য তার দিকে ঝুঁকে এসে রাগী কণ্ঠে বলে, তো তুমি এই সামান্য কারণে আমাকে ছেড়ে যাওয়ার কথা তুললে কেন? কোনো সম্পর্ক কি এতটা নড়বড়ে হওয়া উচিত যে একজন আরেকজনকে সামান্য কারণে ছেড়ে চলে যেতে পারে? আমি যেই নারীর প্রতিচ্ছবি তোমার মাঝে দেখি, সেই নারী দুনিয়ার হাজারো প্রতিবন্ধকতা তার সামনে এলেও কখনো আমাকে ছেড়ে যাবে না। রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, শাস্তি দিবে, কিন্তু আমাকে ছেড়ে যাবে না, আঁকড়ে ধরে রাখবে। কিন্তু তুমি যেহেতু এটুকু কারণে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারো, তাহলে এখনই চলে যাও। একটু কষ্টে হলেও মানিয়ে নিব। পরে যদি তোমাকে পেয়েও হারাতে হয়, মরে যাব আমি। যাও, এখনই চলে যাও আমার সামনে থেকে। অরণ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে শ্যামলী তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে তাকে। হঠাৎ ভীষণ ভয় লাগছে তার। যে মানুষটা তার মনে প্রথমবার ভালোবাসার ঝড় তুলেছে, তাকে ছাড়া থাকার কথা কল্পনা করতেই বুক কেঁপে উঠল তার। মনের আতঙ্ক চোখের অশ্রু হয়ে গড়িয়ে পড়ে তার। সে ফোঁপাতে ফোঁপাতে বলে, দুঃখিত, সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি মজার ছলে বলা কথাটা আপনার এত খারাপ লাগবে। সত্যি বলছি, আর হবে না। আমি এখনও কিছু জানি না একটা সম্পর্কে কিভাবে মানিয়ে চলতে হয়। আমার মা নেই, সেই শিক্ষা দেওয়ার জন্য আশেপাশের মানুষদের কাছ থেকেও বেশি শেখার সুযোগ হয়নি আমার। কিন্তু কথা দিচ্ছি, আস্তে আস্তে সব শিখে নেব। আমাকে ছেড়ে যাবেন না দয়া করে, আমার থেকে দূরে সরে যাবেন না। অরণ্য চমকে উঠে শ্যামলীকে কাঁদতে দেখে। সে রাগের মাথায় কথাটা বললেও সে কখনো ছাড়তে পারত না তাকে। ঠিক একটু পর গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইত, কিন্তু ওর মুখে এমন তাকে পাওয়ার আকুতি শুনবে কল্পনাও করেনি সে। সে শুধু জানত শ্যামলী তাকে মেনে নিয়েছে, কিন্তু ওর মনেও যে তাকে হারানোর ভয় আছে, এটা বোধগম্য হতেই তার রাগ নিমিষেই
উদা হয়ে যায়। সে প্রশান্তিময় হেসে দুহাত আগলে নেয় কান্নারত শ্যামলীকে। আমিও দুঃখিত এভাবে রেগে যাওয়ার জন্য, কিন্তু একটা কথা মনে রাখবে সব সময়, ছেড়ে দেওয়ার জন্য আমি তোমার হাত ধরিনি। তোমার থেকেও এটাই আশা করি আমি। আমাদের মাঝে ভবিষ্যতে যত বাধাই আসুক না কেন, কখনো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা যেন না ওঠে। মজার ছলেও এই কথা আমি সহ্য করব না। শ্যামলী কান্নার ধমক চেপে বলে। অরণ্য তাকে বুক থেকে তুলে দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সযত্নে অশ্রুগুলো মুছে দিতে দিতে কৌতূহলের ছলে বলে, তোমাকে আমার জন্য কাঁদলে অনেক বেশি সুন্দর লাগে। একবার বিয়েটা হোক, তোমাকে রোজ কাঁদাবো আমি। শ্যামলী তার বুকে ছোট ছোট কিল বসিয়ে বলে, আপনি মানুষটা অনেক অনেক খারাপ। অরণ্য তার মুষ্টিবদ্ধ হাত দুটো চেপে ধরে বলে, কিন্তু এই খারাপ মানুষটা তোমাকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে শ্যামাবতী। শ্যামলী লজ্জায় মাথা নুয়ে নেয়। অরণ্য মেয়েকে রাগ দেখিয়ে বলে, মাঝে মাঝে তুমিও তো একটু ভালোবাসি বলতে পারো। শ্যামলী আমতা আমতা করে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখনো বলছি আমি ওষুধ। তার কথা শেষ করার আগে শ্যামলী তার বাহু জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, আমি খাইয়ে দিলেও খাবেন না অরণ্য? অরণ্যের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠে শ্যামলীর মিষ্টি কণ্ঠে তার নাম শুনে। সে উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আরেকবার বলো। শ্যামলী ঠোঁট চেপে হাসি দমানোর চেষ্টা করতে করতে বলে, আগে আমার কথা শুনতে হবে, তারপর যতবার ইচ্ছে ততবার বলবো। শুনবেন আমার কথা? শুনবো। শ্যামলী তার হাসি থামাতে পারে না আর, অরণ্যকে এভাবে গলে যেতে দেখে। অরণ্য নিজেও বুঝতে পেরে লজ্জায় ঘাড় চুলকাতে থাকে। লজ্জা ঢাকতে গলা খাকারি দিয়ে বলে, এখন খাবার ঠান্ডা হচ্ছে না? শ্যামলী মুচকি হেসে আবার খাবারের জন্য তাড়া লাগায়। অরণ্যের আবদারে একজন আরেকজনকে খাইয়ে দেয় তারা। খাওয়া শেষে তেতো ওষুধ খাওয়ার সময় অরণ্যের কুঁচকে যাওয়া চোখ মুখ দেখে হেসে কুটি কুটি হয় শ্যামলী। অনেক চেষ্টার পর ওষুধের গ্লাসটা শেষ করার পর অবশেষে খাওয়ার পর্বের সমাপ্তি ঘটে। শ্যামলী গামছায় হাত মুছছিল যখন অরণ্য পানি খেতে খেতে হঠাৎ কৌতূহলী গলায় প্রশ্ন করে, মেয়েরা হাতে চুড়ি পরতে ভালোবাসে শুনেছি, কিন্তু তুমি কি হাতে চেন পরতে পছন্দ করো শ্যামাবতী? তোমার হাতের চেনটা আগে চোখে পড়েনি আমার। তোমার এমন চেন ভালো লাগে? মুহূর্তে শ্যামলীর হাসি মুখটা মিলিয়ে যায়। ফিরে আসে সেই অজানা আতঙ্ক। সে ভয়ে ভয়ে তাকায় অরণ্যের দিকে। অরণ্য খুব সহজেই লক্ষ্য করল শ্যামলীর চোখে মুখের এই পরিবর্তন। তার চোখ মুখও মুহূর্তে গম্ভীর হয়ে ওঠে। সে চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? আপনাকে একটা কথা বললে আপনি আমাকে পাগল ভাববেন না তো? কাউকে না বলে শান্তি পাচ্ছি না আমি, একটু শুনবেন আমার কথা? অরণ্যের কপালের চিন্তার ভাঁজ গভীর হয়। সে তড়িঘড়ি করে বলে, তুমি আমাকে নির্দ্বিধায় সব কিছু বলতে পারো শ্যামাবতী, বিশ্বাস করো আমাকে, বলো কি হয়েছে। শ্যামলী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক এক করে বলতে লাগলো আজকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। শ্যামলীর কথাগুলো যতই আগাচ্ছে ততই অরণ্যের চোখ মুখ আতঙ্কে ফ্যাকাশে হতে লাগলো। সে ভয়ার্ত চোখে তাকায় শ্যামলীর কলাইয়ে বাঁধা সেই কালচে চেইনের দিকে। শ্যামলী সবেমাত্র সেই শেকল তার হাতে জড়িয়ে যাওয়া পর্যন্ত বলে শেষ করেছে, তখনই অরণ্য হঠাৎ তার হাত চেপে ধরে থামিয়ে দেয় তাকে। উত্তেজিত হয়ে শ্যামলীকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, তোমার কি কষ্ট হচ্ছে? যন্ত্রণা হচ্ছে শরীরে? শরীর জ্বালাপোড়া করছে? শ্যামলী থতমত খেয়ে যায় তার এমন প্রশ্ন শুনে। সে অপ্রস্তুত গলায় আস্তে আস্তে বলে, না, কোনো ব্যথা পাইনি আমি। তবে এই শেকলটা হাতে জড়িয়ে যাওয়ার পর হঠাৎ করে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল যেন আমার। তারপর চোখের সামনে অন্ধকার নেমে আসে মনে হলো। আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর বাবাকে দেখলাম আমার পাশে বসে আছেন। ওনাকে কিছু একটা বলে বুঝ দিয়েছি, কিন্তু নিজের মনকে কিছুতেই বুঝ দিতে পারলাম না। এই চেইনটা আমি শত চেষ্টা করেও এক চুল সরাতে পারছি না। সব কিছু কেমন অদ্ভুত। জ্ঞান ফেরার পর থেকে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো নিজের মাঝে?
অনেকগুলো পরিবর্তন এসেছে। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আমি একা নই, অদৃশ্য কেউ আছে আমার সাথে। আমি আমার মাথার ভেতর কারো কণ্ঠ শুনতে পাচ্ছি, যা আমার আশেপাশের কেউ শুনতে পাচ্ছে না। থেকে থেকে কিছু দৃশ্য ভেসে উঠছে আমার চোখের সামনে। কেমন কণ্ঠ, কেমন দৃশ্য, সব কিছু খুলে বলো আমাকে, কিচ্ছু বাদ দিবে না। শ্যামলী দুপুর থেকে ঘটে যাওয়া ঘটনা বৃত্তান্ত সব খুলে বলল তাকে। অরণ্য সব শুনে যেন বাকরুদ্ধ হয়ে যায়। প্রচণ্ড নার্ভাস লাগছে তার, দরদর করে ঘামছে সে। শ্যামলী ভীষণ অবাক হলো অরণ্যের এমন গম্ভীর অভিব্যক্তি দেখে। সে ভেবেছিল অরণ্য হয়তো বিশ্বাস করবে না তাকে, হয়তো মনের ভুল বলে উড়িয়ে দিয়ে কিছু সান্ত্বনা বাণী শোনাবে তাকে। এটুকুই আশা করেছিল সে, কিন্তু তার প্রতিক্রিয়াটা সে বুঝতে পারছে না। ভয় তার পাওয়া উচিত, তার সাথে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা, অথচ অরণ্যকে তার চেয়েও বেশি আতঙ্কিত মনে হচ্ছে তার। দুহাতে কপাল ঠেকিয়ে যেন কোনো অদূর ভাবনায় হারিয়ে গেছে সে। শ্যামলী আস্তে আস্তে হাত রাখে অরণ্যের কাঁধের উপর। অরণ্য তার ভাবনা থেকে বেরিয়ে এসে মুখ তুলে তাকায় শ্যামলীর চিন্তিত মুখশ্রীর দিকে। শ্যামলী আঁতকে ওঠে অরণ্যের অশ্রুসিক্ত লালচে চোখ দেখে। তাকে কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই তাকে আরও খানিকটা অবাক করে দিয়ে অরণ্য তার হাত টেনে নিয়ে হুট করে তাকে তার কোলে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। শ্যামলী কিছু বলতে চেয়েও থেমে গেল। শব্দভাণ্ডারে কোনো শব্দ খুঁজে পেল না কিছু বলার জন্য। সে স্পষ্ট টের পাচ্ছে অরণ্যের শরীরের মৃদু কাঁপুনি, তার বুকের তীব্র বুক ধুকধুকানি, তার অসংলগ্ন শ্বাস প্রশ্বাসের গতি। অরণ্য তার ঘাড়ে মুখ মুজে জোরে জোরে শ্বাস টানছে, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। শ্যামলীর বেশ খানিকটা সময় লাগে নিজেকে সামলাতে। সে আস্তে আস্তে অরণ্যের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নতকণ্ঠে বলে, আপনার জ্বর বাড়ছে হয়তো অরণ্য, বেশি অসুস্থ লাগছে আপনার। আপনি শান্ত হয়ে একটু বিশ্রাম নিন। আমি কেমন পাগল দেখুন, আপনি অসুস্থ শরীরে বাইরে থেকে এসেছেন, আপনার বিশ্রাম দরকার। সেদিকে খেয়াল না করে এসব বলতে বসে গেলাম। অরণ্য তার বলা একটা শব্দও শুনল না। যেন সে নতকণ্ঠে বলল, তুমি সত্যিই ঠিক আছো? আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? আমি সত্যিই ঠিক আছি, কিছু লুকানোর থাকলে আপনাকে এসব বলতাম। আপনি চিন্তা করবেন না, হয়তো এসব মনের ভুল আমার। কোনো ভুল হয়নি তোমার, সব ভুল আমার। আমার ভুলের কারণে সবসময় আমার আপন মানুষগুলো কষ্ট পায়। বিশ্বাস করো, এমন কিছু হবে জানলে আমি কখনো নিজের জীবনের সাথে তোমাকে জড়াতাম না। আমার কারণে সবসময় তোমাকে সহ্য করতে হয়। শ্যামলী অরণ্যের কাঁধ থেকে মাথা তুলে তার মুখোমুখি হয়। তার পুরুষালী গালে নিজের ছোট ছোট হাত দুটো রেখে উৎকণ্ঠার সহিত বলে, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন আপনি? এভাবে আপনার দোষ কোথায়? আমারই সব দোষ। আমার সবার আগে তোমাকে সব কিছু খুলে বলা উচিত ছিল। না, আসলে আমার শুরু থেকেই তোমার থেকে দূরে থাকা উচিত ছিল। আমি পাপী, তুমি কোনো পাপ করনি। আমার কোনো অধিকার ছিল না তোমাকে নিজের জীবনসঙ্গিনী রূপে আশা করার। জেনে শুনে কেন আবার তোমাকে নিজের পাপিষ্ঠ জীবনের সাথে জড়ালাম? এখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না। শ্যামলী থমকে যায় কিছুক্ষণের জন্য। আমি আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি একটু শান্ত হন, আপনার মাথা ঠিক নেই। কি বলছেন বুঝতে পারছেন না আপনি। আপনাকে অসুস্থ দেখাচ্ছে, আপনি বিশ্রাম নিন কিছুক্ষণ, আমরা না হয় পরে এটা নিয়ে আবার কথা বলবো। অরণ্যের শক্ত বাহুবন্ধনী আরও দৃঢ় হয়। শ্যামলী ব্যথা পেলেও এটা নিয়ে কিছু বলল না। তার চিন্তা এই সামনের মানুষটাকে নিয়ে। কি হয়েছে হঠাৎ তার সে বুঝে উঠতে পারছে না। অরণ্য কাতর গলায় আকুতি করে, না, কোথাও যেও না দয়া করে। আমার অনেক ভয় লাগছে শ্যামাবতী, আমার কাছে থাকো। আমারও তোমাকে অনেক কিছু বলার আছে, আমার কথাগুলো শোনো। শ্যামলী অপলক দৃষ্টিতে তাকায় অরণ্যের বিধ্বস্ত মুখশ্রীর দিকে। তার গালে বৃদ্ধাঙ্গুলি বোলাতে বোলাতে হঠাৎ করে ঠোঁট এগিয়ে তার কপালে গভীর চুমু এঁকে দিল শ্যামলী। অরণ্যের শরীরে কাঁপুনি মুহূর্তেই থেমে গেল যেন।
শ্বাস প্রশ্বাস অনেকটা স্বাভাবিক হয়ে আসে তার। চুম্বন ভঙ্গ করে শ্যামলী তার চোখে চোখ রেখে বলে, আমি এখানেই আছি অরণ্য, কোথাও যাচ্ছি না। আপনি কিছুক্ষণ শুয়ে পড়ুন, শুয়ে শুয়ে বলতে থাকুন কি কথা আপনার। আমি আপনার সব কথা শুনব, যতক্ষণ চাইবেন শুনবো আপনার পাশে বসে। অরণ্য স্তম্ভিত হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনে তার কথা। আস্তে আস্তে তার বোধ শক্তি ফিরে পায়। তারপর হুট করে কোলে তুলে নেয় তাকে। কোলে তুলে নিয়ে গিয়ে শ্যামলীকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শ্যামলী ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যায়। তবুও অরণ্যের মনের অবস্থা বোঝার চেষ্টা করে কোনো প্রতিবাদ করল না। চুপচাপ তার মাথায় হাত বোলাতে থাকে সে। অরণ্য চোখ বন্ধ করে অনুভব করে এই পরিচিত স্পর্শটা, সেই 1 বছর আগের সেই রাতের স্পর্শটা। অশান্ত মনটা এত কিছুর মাঝে একটু শান্তির দেখা পেল যেন। সে ধীরে ধীরে বলা শুরু করে, তুমি জানতে চেয়েছিলে আমি হঠাৎ করে কেন প্রথম সাক্ষাৎ থেকেই তোমার পিছু নিলাম, তাই না? আমি তোমাকে আজ একটা অবিশ্বাস্য কাহিনী শোনাবো শ্যামাবতী। এটা যে কোনো স্বাভাবিক মানুষের কাছে একটা রূপকথার গল্প মনে হতে পারে, কিন্তু আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যি এটা। মনোযোগ দিয়ে শুনবে, আমাকে বিশ্বাস করবে। বিশ্বাস করতে কষ্ট হলেও এক বিন্দুও মিথ্যা নয় আমার কথাগুলো। শ্যামলী থমকে যায় ক্ষণিকের জন্য। সে সবসময় এটা নিয়ে ভেবেছে কেন অরণ্য তাকে এত ভালোবাসে। প্রথম দেখাতেই কেন সে প্রেম নিবেদন করেছিল তাকে। তাকে এত কটু কথা শোনানোর পরেও কেন সে তাকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছে। তাকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পায়নি সে। আজ হঠাৎ এই প্রসঙ্গ তিনি নিজেই টেনে আনলেন কেন? সে আর বেশি ভাবতে চাইল না। অরণ্যের চোখে চোখ রেখে বলল, আমি বিশ্বাস করব আপনাকে। আপনি যেমন আমাকে এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন, ভরসা রাখুন আমার উপর। অরণ্য তার ভরসা পেয়ে বড় করে কয়েকটা শ্বাস টানে। বুকের কাছে মাথা রাখা শ্যামলীর অন্য হাতটা আলতো হাতে চেপে ধরে ধীরে ধীরে বলতে থাকে তাকে সব কিছু। কীভাবে 1 বছর আগে সে এক অদ্ভুত রমণীর দেখা পেয়েছিল, আর তাকে ঘিরে তার জীবনে কি আমূল পরিবর্তন এসেছিল, আর সেই বৃদ্ধ জিন কিভাবে এসবের সাথে সম্পৃক্ত। শ্যামলী সব শুনে বাক্যহারা হয়ে পড়ে। কথাগুলো সত্যি অবিশ্বাস্য, কিন্তু এই অবিশ্বাস্য কাহিনী সত্যি হলেই তার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে সে। কেন হঠাৎ করে জমিদার বাড়ির সদস্যরা আলাদা হয়েছে? কেন অরণ্য তালুকদারের মতো মানুষের মাঝে এত পরিবর্তন এসেছে? আর সে কেন তাকে এত ভালোবাসে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অরণ্যের দেওয়া বিবরণের সাথে তার দেখা বুড়োটার অবয়ব হুবহু মিলে যায়। কিন্তু এসব যদি সত্যি হয়ে থাকে তাহলে তার সাথে কি হতে চলেছে এখন? সে কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করে দিল, অরণ্য, তার মানে কি আমার উপর বজ্জিন ভর করেছে? আমার অবস্থা কি তাহলে অমন ভয়ঙ্কর হবে? অরণ্য তার কোল থেকে মাথা তুলে তার পাশে আধশোয়া হয়ে বসে। তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে চিন্তিত গলায় বলে, সেটাই তো বুঝতে পারছি না আমি শ্যামাবতী। তোমার কথা অনুযায়ী তুমি ওনার সাথে খারাপ আচরণ করনি, তাহলে ওনার তোমাকে অভিশাপ দেওয়ার কোনো কারণ নেই। আর তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা আর তোমার বৈশিষ্ট্যগুলোর একটাও যায় না সেই ঘটনার সাথে। তাহলে সামনে কি ঘটতে পারে এর উত্তর আমারও জানা নেই। সে যাই হোক, তুমি সুস্থ আছো এখনো, এটুকু ভেবেই শান্তি পাচ্ছি আমি। শ্যামলী তার বুকে ভয়ে ছিটিয়ে গিয়ে বলে, অরণ্য, আপনি এই জিন সম্পর্কে কতটুকু জানেন? কোনো শ্যালকের তো প্রাণ থাকতে পারে না, জিনের ক্ষমতাও থাকতে পারে না। আপনার কথা মতো এটি ভিন্ন একটি সত্তা, তারও নিজস্ব ভাবনা চিন্তা আছে, তাহলে এর ভেতরেও একটা প্রাণ আছে। থমকে যায় অরণ্য। আসলেই তো, সে এটা নিয়ে কখনো ভেবে দেখেনি। সে শেকলে বন্দি জীবনটা কে? সে ইতস্ততভাবে জবাব দেয়, আমি আসলে জানি না শ্যামাবতী। আমি শুধু অরণ্যের জীবনের উল্লেখযোগ্য কিছু স্মৃতি অনুভব করেছি, যেগুলো তার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই জিনের কোনো স্মৃতি আমি অনুভব করিনি। হয়তো এই জিনের কণ্ঠ যেমন তুমি ছাড়া কেউ শুনতে পায় না, আমিও তাকে অনুভব করতে পারিনি। কিন্তু সেই প্রথম অরণ্যকে জানিয়েছিল সে তাকে ছাড়া যাবে না দুনিয়া থেকে, গেলে ওকে সহ ওর স্মৃতি সাথে করে নিয়ে যাবে, তাই না?
তাহলে আপনি কি ওর স্মৃতিতে সত্যি কিছু টের পাননি? অরণ্য গভীর চিন্তায় ডুবে গেল যেন। কিছুক্ষণ পর জবাব দিল সে, আসলে আমি এই জিন নিয়ে কখনো গভীরভাবে ভাবার চেষ্টা করিনি। আমার সমস্ত ভাবনা চিন্তা শুধু মায়ের সুরক্ষা আর তোমাকে খুঁজে পাওয়া নিয়েছিল। আর আমি গত এক বছর অনেক ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজের কারণে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এই অভিশপ্ত শেকলের সাথে আমার দেখা হবে একদিন। কিন্তু এখন ভেবে দেখলাম সেই রাতের স্মৃতিতে এক অদ্ভুত ক্রোধ অনুভব করেছি আমি। মায়ের মৃত্যুর ফলে অরণ্য পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলেছিল, হতাশায় ডুবে গিয়েছিল। প্রতিশোধের ভাবনা চিন্তা করার বোধশক্তি তার ছিল না। তার সেই মুহূর্তে সে রাগ অনুভব করার অবস্থায় ছিল না। এই রাগটা ওই জিনের ছিল। সেই জিন অরণ্যের দখল নিয়ে নিজ হাতে এতগুলো মানুষ খুন করেছিল সেই রাতে। আর ওর ক্রোধের তীব্রতা অত্যন্ত ভয়াবহ। সেদিন চন্দ্রগ্রহণের রাত না হলে সে হয়তো এই পুরো গ্রাম ধ্বংস করে দিত আমার মনে হয়। শ্যামলী চমকে উঠে বলে, আমি জানি আপনি কি বোঝাতে চাইছেন। আমিও অনুভব করেছি সেই কণ্ঠের রাগের তীব্রতা। কিন্তু আমি আজকে ওকে জিজ্ঞেস করেছিলাম ওর পরিচয়। ও নিজেও জানে না ওকে কি ওর পরিচয়। ও বন্দি কিভাবে হয়েছে কিছুই মনে নেই তার। তাহলে এত কিসের রাগ ওর, যেটা স্মৃতিশক্তি হারানোর পরেও সে ভুলতে পারছে না? সব কিছু সে ধ্বংস করতে চাইছে কেন? আর যাই হোক, বৃদ্ধ জিনের কথা অমান্য করো না, তাহলে বিপদ হবেই। ও বশ্যতা স্বীকার না করলে ওকে মুক্তি দিও না। আমি কিভাবে বশ মানাতে হয়, কিভাবে মুক্তি দিতে হয় তার কিছুই জানি না। অরণ্যা কিছুটা ভেবে বলে, বৃদ্ধ জিন যেহেতু এই ব্যাপারে কিছুই বলেনি তোমাকে, তাহলে তার নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আমার মনে হয় হয়তো তুমি নিজেই একসময় বুঝতে পারবে। তুমি মাঝে মাঝে যে দৃশ্যগুলো দেখতে পাও সেগুলোর সাথে হয়তো কোনো যোগসূত্র আছে। কিন্তু আমার তো অনেক ভয় লাগে অরণ্য। এই জিন কোনো কারণে প্রচণ্ড রেগে আছে। ওর কণ্ঠ আমার বুক কাঁপিয়ে দেয় প্রতিবার। অরণ্যের বাহুবন্ধনী আরও দৃঢ় হয়। তার কি করা উচিত ভেবে পাচ্ছে না সে। ভয় নেই তোমার। আমি যতক্ষণ আছি তোমাকে কেউ কিছু করতে পারবে না। আর তোমার কোনো কষ্ট হলে এই শেকল ভঙ্গের উপায় জানা আছে আমার। চন্দ্রগ্রহণ পর্যন্ত অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। শ্যামলী উৎকণ্ঠা ভুলে হালকা হেসে বলে, সান্ত্বনাবাণীটা কি আমার জন্য ছিল নাকি নিজেকে শোনানোর জন্য? চুপ করো। শ্যামলী এবার ঠোঁট প্রসারিত করে হাসে। মাথা তুলে অরণ্যের বুকে থুতনি ঠেকিয়ে বলে, আমার অনেক ভয় হচ্ছিল জানেন, কিন্তু এখন একটুও ভয় লাগছে না। কারণ আমার ভালো মন্দ নিয়ে আমার থেকেও বেশি চিন্তা করার মানুষ হিসেবে আপনি আছেন। আপনি থাকতে কিসের ভয় আমার? অরণ্যের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফোটে। মাথা নিচু করে শ্যামলীর চোখের নেত্রপল্লবে চুমু এঁকে বলে, একদম ঠিক। আমি থাকতে কিসের ভয় তোমার? অরণ্য বৃদ্ধ ফকির বলেছেন সামনে বিপদ। আপনি জানেন কিছু এই ব্যাপারে? অরণ্য দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলে, আমার শত্রুর অভাব নেই শ্যামাবতী। তবে চিন্তা করো না, আমি জমিদার বাড়ির সুরক্ষার ব্যবস্থা আরও কঠিন করে দিয়েছি। কারোর এত ক্ষমতা নেই আমার মহলে ঢুকে আমার বিনাশ করার। আর রাজীবের সাথে মিলে আমি অন্য ব্যবস্থাও নিয়েছি। তাই তুমি নিশ্চিন্ত থাকো এই ব্যাপারে, কোনো বিপদ হবে না। শ্যামলী কিছুক্ষণ চুপ থেকে বলে, তবুও বুড়ো জিনের কথা মতো আমি এই জিন বশ করার চেষ্টা করব সাধ্যমতো। বিপদ কোন দিক থেকে আসতে পারে তার তো কোনো ঠিক নেই। বৃদ্ধ জিন বলেছিল বিপদে একমাত্র এই জিন সাহায্য করতে পারে। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি নিজের খেয়াল রাখো, আর কিছু হলে সাথে সাথে জানাবে আমাকে, ঠিক আছে? শ্যামলী স্মিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানাই। তার চোখ হঠাৎ জানালার বাইরে যেতেই আঁতকে ওঠে সে। হায় খোদা, বেলা পড়ে এসেছে। কথার মাঝে হুঁশ ছিল না। আমার বাড়ি ফিরতে হবে এখন। বলতে বলতে অরণ্যের বুক থেকে সরতে নিলে অরণ্য তাকে আরও শক্ত করে চেপে ধরে। শ্যামলী আবার তাড়া লাগাই, কি হলো, ছাড়ুন আমাকে। বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে আমার। কোথাও যেতে হবে না তোমাকে। আমি পাঠশালায় দাওয়াত পাঠিয়েছি সকালে তোমার বাবাকে। তোমার ভাই ফিরলে রাতে তোমার বাবা সহ আসবেন আজ রাতে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। তাদের সাথে ফিরে যেও একেবারে।
চমকে উঠে স্থির হয়ে যায় শ্যামলী। লজ্জায় মাথা নুয়ে বলে, আজকেই দিন তারিখ ঠিক হবে? অরণ্য মুচকি হেসে বলে, বিয়েটাও হয়তো এই সপ্তাহের মধ্যেই হবে। শ্যামলী চোখ বড় বড় করে তাকায়, এত তাড়াতাড়ি? অরণ্য শ্যামলীর কপালে এড়িয়ে পড়া একগুচ্ছ চুল কানের পিঠে গুঁজে দিতে দিতে বলে, একটা বছর অপেক্ষা করেছি তোমার, আর একটা দিনও এই অপেক্ষা সহ্য হবে না। শ্যামলী লাজুক হেসে মুখ লুকায় তার বুকে। ক্ষণিক নীরবতার পর আবার বলে, আচ্ছা শ্যামা, শ্যামা মেয়েটা কি সত্যি আমার মতো দেখতে? তোমাদের বয়সের মাঝে কিছুটা পার্থক্য শুধু। সে তার অরণ্যকে অনেক ভালোবাসে, তাই না? অনেক বেশি, এত বেশি যে ওকে আমি বললাম আমি ওকে আমার জমিদারিনী বানাবো, ওর অরণ্যের মতো হয়ে দেখাবো। কিন্তু সে আমাকে অরণ্য বলেই গণ্য করলো না। ওর নাকি ওর অরণ্যকেই লাগবে। ওর ভাবখানা এমন ছিল যেন ওকে আমি পুরো দুনিয়া এনে দিলেও সে আমার কাছে থাকবে না, ওর অরণ্যের কাছে ফিরে যাবে, মানে যাবেই। আমার তখন অনেক রাগ হয়েছিল জানো। এতদিন আমি এসব মনে পড়লেই হিংসা করতাম ওই অরণ্যকে। আমি আপনাকে এর থেকেও বেশি ভালোবেসে দেখাবো, শ্যামলী থতমত গলায় ঘোষণা করে। ওর কেন যেন এই ব্যাপারটা সহ্য হচ্ছে না যে সে অরণ্যের জীবনের প্রথম নারী নয়। এর আগেও একজন ওর মনে অনুভূতির ঝড় তুলেছিল। হোক না সেটাও একদিনের পরিচয়। অরণ্যের হাসির কম্পনে ঘোর কাটে তার। অরণ্য ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, হিংসা তাহলে তোমারও হচ্ছে শ্যামাবতী? যাক, আমি তাহলে একা নই যে নিজের ভাগ্যকে নিজেই হিংসা করে। লজ্জায় গাল গরম করে ওঠে শ্যামলীর। সে লজ্জা ঢাকতে ছোট ছোট কিল বসাতে থাকে অরণ্যের বুকে। ধ্যাত, আমি কখন হিংসা করলাম? আমার মোটেও হিংসা হয় না, অসভ্য পাজি লোক কোথাকার। অরণ্য হাসতে হাসতে পেট চেপে ধরে। শেষ কবে এভাবে হেসেছিল মনে নেই তার। শ্যামলী কপট রাগ দেখিয়ে খাট থেকে নেমে দাঁড়িয়ে বলে, আপনার সাথে থাকবই না আমি? মায়ের কাছে চলে যাব, হাসতে থাকুন আপনি একা একা। অরণ্য দুষ্টুমির ছলে বলে, হ্যাঁ যাও না যাও। এতক্ষণ কেউ হবু স্বামীর সাথে ঘরবন্দি থাকে নাকি? সবাই কি ভাবছে বলো তো? দিন শেষে আঙ্গুল তো আমার দিকেই উঠবে। আমি কিছু করেছি তোমাকে, অথচ আমি তোমাকে এত কাছে পেয়েও এখনো কিছু করিনি। কেন শুধু শুধু আমার চরিত্রে দাগ লাগালে বলো তো শ্যামাবতী? শ্যামলী তার কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় আরও রক্তিম হয়ে যায়। ছি, আপনার মুখে সত্যিই কিছু আটকায় না, বলেই দরজা খুলে সোজা দৌড় দেয় চারুলতার ঘরের দিকে। দরজার বাইরে তখনও অরণ্যের হাসির আওয়াজ ভেসে আসছে। সে যখন চারুলতার ঘরে আসে তখন চারুলতা বিছানায় আধশোয়া হয়ে বসে চা পান করছে। শ্যামলী কোনো কথা ছাড়া তার পাশে উঠে বসে তার কোলে মুখ লুকিয়ে অভিমানী কণ্ঠে বলে, মা, আমি এই অসভ্য বেহায়া লোককে বিয়ে করব না। আমার জন্য অন্যত্র পাত্র খোঁজো। চারুলতা বিরক্ত হয়ে বলে, ধুর, নিজে গিয়ে খুঁজ। আমি আমার নাতি নাতনির নাম ভাবতে ব্যস্ত, আমাকে বিরক্ত করিস না তো এখন। সেদিন সন্ধ্যার খানিক পর শ্যামলীর বাবা এবং ভাই আসে জমিদার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে। দুই পরিবার একত্রিত হয়ে ঠিক করলো বিয়ে 7 দিন পর, আসছে শুক্রবার হবে। আলোচনার এক পর্যায়ে শ্যামলীর বাবা কিছুটা ভেবে বলে, আপা, সব ঠিক আছে, কিন্তু গ্রামের জমিদারের বিয়ে বলে কথা, ধুমধাম করেই হবে। আপনাদের পরিচিত মান্যগণ্য মেহমান আসবে। আমিও আমার একমাত্র মেয়ের বিয়ের আয়োজনে কোনো কমতি রাখতে চাই না। অনুষ্ঠানে কি কি আয়োজন করতে হবে তা যদি বলে দিতেন ভালো হয়। চারুলতা ঈষৎ হাত নাড়িয়ে অসম্মতি জানাই। কোনো জাঁকজমক হবে না ভাইজান। এই ব্যাপারে অরণ্যের সাথে আমার কথা হয়েছে। ছেলে আমার দারুণ একটা প্রস্তাব দিয়েছে। আমার প্রস্তাবটা পছন্দ হয়েছে। শ্যামলীর বাবা কৌতূহলী গলায় বলে, কেমন প্রস্তাব আপা? অরণ্য বলেছে বিয়ের অনুষ্ঠানগুলো ঘরোয়াভাবে হবে দুই পরিবারের। খাবারের আয়োজন গ্রামের বড় মাঠটায় প্যান্ডেল করে করা হবে। দুই পরিবারের অতিথি যারা আসবে সবাই সেখানে দুবেলা খেয়ে যাবেন। আলাদা কোনো আয়োজন করার দরকার নেই। এসবের ব্যবস্থা আমার ছেলের উপর ছেড়ে দিন। আপনি শুধু মেয়ের বিদায়ের ব্যবস্থা করুন। শ্যামলীর বাবা আহত গলায় বলে, সে কি কথা আপা? এগুলো তো আমাদের মেয়ে পক্ষের ব্যবস্থা করার কথা। আপনি কি আমার সাধ্য নেই বলে এমন সিদ্ধান্ত নিচ্ছেন?
আপা, আমি আমার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখব না, এটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। অরণ্য এবার ব্যস্ত হয়ে বলে, এমনটা নয় মাস্টারমশাই, আমি জানি আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন আর আপনি তার বিয়েতে কোনো কমতি রাখবেন না, কিন্তু সমাজের মানুষ মুখরোচক গল্প করতে ভালোবাসে। আমি ছোট থেকে আমার মাকে এসব বিষয়ে কথা শুনতে দেখেছি। আমার বাবার অন্য স্ত্রীদের কাছে যে আমার মায়ের পক্ষ থেকে কোনো আয়োজন হয়নি তার বিয়েতে, তাকে এমনি এমনি গুছিয়ে দেওয়া হয়েছে। এখন হয়তো আমার বাড়িতে কেউ আমার মাকে বা স্ত্রীকে কথা শোনানো নেই, কিন্তু সমাজের সমালোচকরা ছাড় দিবে না। বিয়ের অনুষ্ঠান দুই পরিবারের আলাদাভাবে হলে তারা ঠিকই দুই আয়োজনের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করবে। আপনার সর্বোচ্চ চেষ্টার মাঝেও খুঁজে ঠিক কানাঘুষা করবে। তারা মুখিয়ে থাকবে এটা বলার জন্য যে জমিদার বাড়ির আতিথেয়তায় সামনে আপনাদের আয়োজন কিছুই না। আমি আমার মাকে ছোট থেকে অনেক কাঁদতে দেখেছি, তাই আমি আমার স্ত্রীকে কাঁদতে দেখতে চাই না এসব কটু কথা শুনে। আর তাছাড়া এত তাড়াতাড়ি হচ্ছে বিয়েটা, এত বড় আয়োজন করতে আপনার উপর যথেষ্ট চাপ আসবে, তাই এই আয়োজনটা পুরোপুরি আমার উপর ছেড়ে দেওয়ার অনুরোধ করছি আপনাকে। আমার লোকজন আছে, আমার জন্য সহজ হবে বিষয়টা। শ্যামলীর বাবার বুকের ভারটা অনেকটা হালকা হলো। মামরা মেয়েটার বিয়ে নিয়ে অনেক চিন্তা ছিল তার। আদরের মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন যে তাকে তার মতো আগলে রাখবে সারা জীবন। অরণ্যের দায়িত্ববোধ দেখে মুগ্ধ হলেন তিনি। নিশ্চিন্ত হলেন যে তার মেয়ে সঠিক হাতেই তুলে দিচ্ছেন তিনি। এবার নিশ্চিন্তে মেয়েকে বিদায় জানাতে পারবেন। তিনি এবার মৃদু হেসে বললেন, তোমার প্রস্তাবটা আসলেই উত্তম অরণ্য, এইভাবে ভেবে দেখিনি আমি। আমার কোনো আপত্তি নেই, আয়োজন তুমি করো, কিন্তু আমিও আমার সাধ্যমতো খরচ বহন করতে চাই। অরণ্য স্মিত হেসে নতকণ্ঠে বলে, আপনি যা বলবেন তাই হবে। শ্যামলী দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব শুনল। চোখটা ভিজে আসে তার। এটা নিয়ে তারও কম চিন্তা ছিল না। জমিদার বাড়ির মেয়ে বিয়ে দিবেন বলে ইদানিং বাবা আর ভাইকে ধার দেনা নিয়ে কথা বলতে শুনেছে সে। যদিও পণ নিমবে না বলেছে অরণ্য, তবুও বাবা সমাজের চোখে মেয়ের সম্মান রাখতে নিজের সবটা দিয়ে আয়োজন করতে চেয়েছিলেন। অরণ্য সেই বোঝাটা কি সুন্দরভাবে নামিয়ে দিলেন। বাবার মনেও কষ্ট লাগেনি, তার অসম্মানও হয়নি। অরণ্যের প্রতি সম্মানের পাল্লাটাও আরও বেড়ে গেল তার মনে। এদিকে দুই পরিবারের কথাবার্তা চলতে থাকলো। রাতের খাবারের পর্বে শ্যামলীকেও উপস্থিত হতে হলো। শ্যামলী এর মধ্যে অরণ্যের দিকে একবারও তাকায়নি বিকেলের লজ্জাজনক ঘটনার কারণে। তবে অরণ্যের দৃষ্টি যে সবার লক্ষ্যে ঘুরে ফিরে তার দিকেই নিবদ্ধ হচ্ছে, সেটা সে না তাকিয়েও বুঝতে পারল। শ্যামলী তার ঘুমটা আরও ভালো করে টেনে দেয় ওকে আরেকটু জ্বালানোর জন্য। রাতের খাবারের পর্ব শেষে এসে গেল তাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তার বাবা ভাই উপস্থিত থাকার কারণে শ্যামলীর সাথে কথা বলার আর কোনো সুযোগ পেল না অরণ্য। শুধু বিদায় জানানোর সময় যখন চারুলতা শ্যামলীকে জড়িয়ে ধরল, তখন তার কিছুটা পেছনে দাঁড়ানো অরণ্যের সাথে চোখাচোখি হয়ে যায় তার। তাদের গভীর দৃষ্টি বিনিময় যেন না বলেই অনেক কিছু জানিয়ে দিল একে অপরকে। জমিদার বাড়ি থেকে ফিরতে বেশ রাত হলো। শ্যামলীর বাবা আর ভাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। শ্যামলী বসেছে তার বই নিয়ে পড়াশোনা করবে বলে, কিন্তু আজ বইয়েও মন বসছে না যেন তার। নতুন প্রেমে পড়লে হয়তো এমনই হয়, মন ঘুরে ফিরে শুধু একজনকে নিয়ে ভাবতে চাই। সে তার হাতের বালাগুলো নেড়ে চেড়ে দেখছে বারবার। সেগুলো চারুলতা তাকে বিকেলে পরিয়ে দিয়েছিল। দুষ্টুমির ছলে উনিও কম ঠাট্টা করেননি। কিভাবে সে সামান্য ওষুধ খাওয়াতে গিয়ে ঘণ্টাখানেক সময় পার করে এসেছে তার ছেলের ঘরে। পরে সে এই ঘটনাটা ভেবেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তখন তাদের মধ্যকার গম্ভীর ভালো আলোচনার কারণে লাজ লজ্জা সব ভুলে গিয়েছিল শ্যামলী। সে তার অরণ্য অনেকটা কাছে এসে গিয়েছিল কথাবার্তার মাঝে। সে বুঝতেও পারেনি তখন। শ্যামলী আর ভাবতে চাইল না। এই ঘটনাটা জোর করে মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য লাজুক হেসে বইয়ের পাতায় মনোনিবেশ করে সে। এভাবে কতক্ষণ কেটেছে কে সে জানে না। হারিকেনের আলোয় পড়তে পড়তে একসময় নিজের অজান্তেই ঘুমে ঢলে পড়ে সে বইয়ের উপর মাথা রেখে। কালীঘোলা অন্ধকার এক সরু পথ। পথটা বেশ সরু হলেও
একজনের পক্ষে কোনো রকমের চলাফেরার জন্য যথেষ্ট, বিশেষ করে তাদের জন্য যারা হাওয়ার সাথে মিশে চলাফেরা করতে পারে। সেই পথ ধরে প্রাণপণে দৌড়াচ্ছে সেই সত্তা। নিকষ কালো অন্ধকারেও তার পথ দেখে চলতে সমস্যা হয় না। সে অন্ধকারের বাসিন্দা। এই অন্ধকারের সাথে তার পরিচয় জন্মলগ্ন থেকে। দিনের আলো কখনো চোখে দেখা হয়নি তার, কিন্তু সে তার গোত্রের অন্যদের গল্প করতে শুনেছে মর্তলোকে নাকি অনেক আলো। এই আলো জিনিসটা কি সে এখনো জানে না। সে এর আগে কখনো মর্তলোকে যায়নি। তবে এটা যদি এই অন্ধকারের ভিন্ন কিছু হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে সেটা চোখে পড়লে। এখন সে সেই এক চিলতে আলো খুঁজতেই প্রাণপণে দৌড়াচ্ছে। দৌড়ের গতি কিছুটা স্লথ করে পেছন ফিরে তাকায় সে, দেখার জন্য যে কেউ তার পিছু আসছে কিনা। কাউকে দেখতে না পেয়ে স্বস্তি অনুভব করে সে। আবার পায়ের গতি বাড়িয়ে দিতে দিতে স্বগক্তি করে সেই সত্তা, যাক, ওরা তাহলে এখনো বুঝতে পারেনি। ওরা আমি নেই সেটা বুঝতে পারার আগেই পালাতে হবে এখান থেকে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা তার। সদ্য পাওয়া আঘাতগুলো নিরাময় হতে আরও সময় লাগবে। তবুও সে থামল না। সে জানে আজকের মতো সুযোগ বারবার আসবে না। আজকে যদি সে ধরা পড়ে যায়, তাহলে চিরতরে আটকে যাবে এই নরকে। সেই সাথে শাস্তির মাত্রাটাও নিশ্চয়ই বাড়িয়ে দেওয়া হবে। ভাবতেই ভয়ে শিউরে উঠল। পায়ের গতি আরও বাড়িয়ে দিল। এমন উদ্ভ্রান্তের নেই কতটা সময় সে দৌড়েছে জানে না। হঠাৎ উৎকণ্ঠা ঝেঁকে ধরল তাকে। এই আলো নামের ব্যতিক্রমী জিনিসটা এখনও তার চোখে পড়ছে না কেন? সে কি তাহলে ভুল পথে এসেছে? তবে উৎকণ্ঠা ভুলে আশার আলোর দেখা পেল সে অবশেষে। পথ শেষ হয়ে আসছে। সামনের মোটা শেকড়গুলো পেরিয়ে বেশ খানিকটা উপরে একটা ফোঁকর দিয়ে এক চিলতে উজ্জ্বল কিছু দেখা যাচ্ছে। এটাই কি তাহলে মর্তলোকের প্রবেশদ্বার? ঠোঁটের কোণে হাসি ফোটে তার। অবশেষে সে এই নরক থেকে মুক্তি পাবে। সে হাত পা চালিয়ে মোটা শেকড়গুলো বেয়ে উপরে উঠতে থাকে। ঘন গাছগাছালিপূর্ণ দুর্বোধ্য জঙ্গলের এই অংশটাই লোকচক্ষুর আড়ালে কোথাও দাঁড়িয়ে আছে 1000 বছর পুরনো মস্ত বড় এক দানবীয় গাছ। মোটা ডালপালা ও শেকড় ছড়িয়ে গাছটি দানবীয় আকার ধারণ করেছে। সেই গাছের মোটা শেকড়গুলোর একটি ফোঁকর জুড়ে দিয়েছে পাতালপুরীর জিনলোক আর মানুষের দুনিয়াকে। সেই ছোট্ট ফোঁকরগুলো বাইরে বেরিয়ে আসতেই সূর্যের আলো চোখ ধাঁধিয়ে দিল যেন তার। খানিক পর দৃষ্টি হয়ে সয়ে আসতেই চোখ পিটপিট করে তাকায় সেই সত্তা। অবাক নয়নে চারপাশে চোখ বোলাতে থাকে সে। আকাশের উজ্জ্বল সূর্য তাপ বিকিরণ করছে, যা পাতালপুরীর লাভার তাপ থেকে অনেক স্নিগ্ধ। এখানের বাতাসে কোনো উদ্ভট গন্ধ নেই। চারদিকে নাম না জানা কত গাছ আর পাখি, যা সে এর আগে কখনো দেখেনি। সে মুগ্ধ হয়ে বলতে বাধ্য হলো, বাহ, এটাই তাহলে মানুষের দুনিয়া। কি সুন্দর এখানকার মানুষ, সব কিছু। এত সুন্দর দুনিয়ায় যারা থাকে, সেই মানুষগুলো না জানি কত সুন্দর হবে। বলতে বলতে খিলখিলিয়ে হেসে ওঠে সে। তারপর আবার বাতাসের গতি দিক বিদিক ভুলে ছুটতে থাকে সে। কারণ তাকে এখন এই প্রবেশদ্বার থেকে অনেক দূরে পালাতে হবে, যাতে তাকে তার গোত্রের জিনগুলো খুঁজে না পায়। আর এর চেয়েও বড় কারণ হলো, সে এই সুন্দর পৃথিবীটা দেখতে চায়। মর্তলোক নাকি অনেক বড়, অনেক সুন্দর। সে দেখতে চায় আরও কী কী সৌন্দর্য তার এখনও দেখা বাকি আছে। সূর্য অস্ত গিয়ে চন্দ্র উঠেছে। তারাগুলো মিটি মিটি জ্বলতে জ্বলতে নিভে গেছে। তারপর আবার অন্ধকার কেটে সূর্য উঠেছে। এভাবে 7 বার ঘটেছে। 7টা দিন সে এক নাগারে ছুটেছে, কিন্তু এক মুহূর্তের জন্য তার ক্লান্তি অনুভব হয়নি। এত খুশি সে কখনো ছিল না। এই 7 দিনে কিনা কি দেখেছে সে! মাঠের পর মাঠ, সবুজ ধানক্ষেত, ছোট বড় অজস্র গ্রাম, ভিন্ন ভিন্ন রূপের মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, সব কত সুন্দর। এমনকি মর্তলোকের রাতের অন্ধকার ও পাতালের অন্ধকার থেকে সুন্দর। তাই তার একবারের জন্য থামতে ইচ্ছে করেনি। তবে 7 দিন পর অবশেষে থামল সে। প্রবেশদ্বার থেকে বেশ কি দূরে চলে এসেছে সে। এত দূরে তারা নিশ্চয়ই তাকে খুঁজে পাবে না। সে এবার নিশ্চিন্তে বিশ্রাম নিয়ে আবার নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পড়ে। সে এখন একটা গ্রামে আছে।
একটা বড় গাছের সবচেয়ে উঁচু মগডালে বসে নাম না জানা এক ফল চাবাচ্ছিল সে। খেতে দারুণ ফলটা। লুকিয়ে উঁচু মগডালে বসার কারণ হলো মানুষদের দেখা দেওয়া নাকি তাদের জিনদের বারণ, আর সেও চায় না কাউকে দেখা দিতে। পরে যদি তার গোত্রের কেউ তার অবস্থান জেনে যায়, তাই সে লুকিয়ে খেতে খেতে মানুষের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। বড় গাছটার আশেপাশে অনেকগুলো ছোট আকারের বাচ্চা মানুষ ছুটোছুটি করে খেলা করছে। গাছ থেকে খানিকটা দূরে একটা পাথর বাঁধানো গভীর কুয়া। বড় আকারের মেয়ে মানুষগুলো সেখান থেকে কলস ভরে পানি তুলে নিয়ে যাচ্ছে। সত্যাটি কৌতূহলী হয়ে এদের কাণ্ড দেখছে, তবে কিছুক্ষণ ধরেই সে লক্ষ্য করছে একটা বড় মেয়ে মানুষ তারই মতো সামনের গাছটির পেছনের ঝোপঝাড়ে লুকিয়ে আছে। তার কাছেও একটা কলস আছে, কিন্তু সে এভাবে লুকিয়ে আছে কেন বুঝে উঠতে পারল না। সে কেন পানি নিতে যাচ্ছে না? সে বেশ আগ্রহ নিয়ে দেখতে লাগলো এই মানুষটি কি মজার কাণ্ড ঘটাবে সেটা জানার জন্য। কিছুটা অপেক্ষা করতে হলো তাকে। বাচ্চাগুলোর মায়েরা এক এক করে পানি ভরে নিয়ে যাওয়ার সময় বাচ্চাদের ডাক দিয়ে সাথে করে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা মজার জিনিস সে লক্ষ্য করেছে। এখানের বাচ্চাগুলো কিছু মেয়ে মানুষকে মা বলে ডাকে। ওরা কত আদর করে বাচ্চাগুলোকে। ওর অনেক হিংসা হলো। মন খারাপ করে বলল, ইস, আমারও একটা মা, এমন মা থাকতো কত ভালো হতো। তাকে তো কেউই আদর করে না, শুধু কষ্ট দেয়। এক সময় এক এক করে সবাই চলে যায় পানি নিয়ে, শুধু ওই লুকিয়ে থাকা মেয়ে মানুষটা ছাড়া। সবাই চলে গিয়ে জায়গাটা খালি হতেই মেয়েটি চারপাশ পর্যবেক্ষণ করে বেরিয়ে আসে ঝোপের আড়াল থেকে। মেয়ে মানুষটির পেট খানিকটা ফোলা। কলস হাতে পেটে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে সে কুয়োর দিকে পানি তোলার জন্য। সবে কুয়াতে রশি ফেলেছিল সে পানি তোলার জন্য, তখনই কাছের বাড়ি থেকে একটা বুড়ি বেরিয়ে আসে। মেয়েটিকে পানি তুলতে দেখে আঁতকে উঠে তিনি চিল্লাতে শুরু করেন, তোরা কে কোথায় আছিস গো? তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। কুয়ার পানি অশুদ্ধ করে দিল এই কালনাগিনী। বুড়ির চিৎকার শুনে ভয়ে হাতে ধরা রশি ফেলে দেয় মেয়েটি। ততক্ষণে আশেপাশের বাড়ির দরজা খোলার আওয়াজ শোনা যাচ্ছে। বুড়ির ডাকে লোক জমায়েত হচ্ছে। ভয়ে শুকনো ঢুক গিলল সে। আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। কলস হাতে নিয়েই ফোলা ভারী পেটটাতে হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে দৌড় দেয় সে। পেছন থেকে ভেসে আসা মানুষের আশ্রাব্য গালিগালাজ। সে প্রাণপণে ছুটতে থাকে। কোথা থেকে একটা বড় ঢিল এসে মাথায় লাগে তার। প্রচণ্ড ব্যথায় সে আল্লাগো বলে চিৎকার করে ওঠে। তবু থামার সাহস হলো না তার। এখানে থামলে এর চেয়েও বেশি আঘাত পেতে হবে। এক সময় সে লোকালয় থেকে অনেক দূরে চলে আসে। কেউ তার পিছু আসছে না দেখে একটা বড় গাছের নিচে বসে পড়ে মেয়েটি। পা আর চলতে চায় না, হাঁপিয়ে উঠেছে সে। মাথার একপাশ থেকে কেটে রক্ত গড়িয়ে পড়ছে। ঢিলটা বেশ জোরেই লেগেছে বুঝতে পারল সে। শাড়ির এক প্রান্ত আঘাতপ্রাপ্ত স্থানে চেপে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো মেয়েটি। দূর থেকে এসব লক্ষ্য করে অবাক হয়ে যায় সেই সত্তাটি। তাহলে মানুষও কি নিজের স্বজাতিকে আঘাত করে? কিন্তু এগুলো তো মানবীয় গুণ নয়। মানুষ নাকি আঘাত করতে জানে না সে যতটুকু শুনেছে। জিন হয়ে এমন আঘাত করতে না পারার মতো মানবীয় গুণ থাকার কারণেই তো তার বাবা তাকে ঘৃণা করে। সে কৌতূহলেও পিছু নেই সেই রমণীটির। মেয়েটি কাঁদছে তার ক্ষত চেপে ধরে। তার অনেক মায়া হলো। এই দৃশ্যটা অনেক চেনা তার। তার সাথে জন্ম থেকে হয়ে আসছে এটা। তার স্বজাতি তাকে নির্মমভাবে প্রহার করে দিনরাত। কেউ এগিয়েও আসে না জিজ্ঞেস করতে তার যন্ত্রণা করছে কিনা। নিজের প্রতিচ্ছবি এই মেয়ের মাঝে দেখতে পাওয়ার কারণেই হয়তো সে সব বাধা নিষেধ ভুলে দৃশ্যমান হয় মেয়েটির সামনে। কান্নারত মেয়েটি হঠাৎ তার সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে আঁতকে ওঠে, কিন্তু পরক্ষণেই শান্ত হয়ে যায় তাকে দেখে। সামনের অবয়বটা মানুষ থেকে কিছুটা ভিন্ন, তাই বলেই হয়তো এই মুহূর্তে তার মানুষকেই বেশি ভয় করছে। কিন্তু সে সামনের অবয়বটা নিয়েও একটু চিন্তিত বটে। তার সামনে কালো ছেঁড়া আলখেল্লা পরা ৬-৭ বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটা অদ্ভুত রকমের সুন্দর। সব বৈশিষ্ট্য তার মানুষের মতো, শুধু চোখগুলো হালকা লালচে। তার আর ঘন কালো মাথার চুলের
দুই পাশে ছোট ছোট দুটো শিং উঁকি দিচ্ছে। বাচ্চাটা আদুরে কণ্ঠে হঠাৎ বলে উঠল, ভয় পেও না আমাকে, আমি এখনই তোমার আঘাত ভালো করে দিব। এই কাজটা আমি অনেক ভালো করে করতে পারি। বলেই বাচ্চাটি মেয়েটির মাথায় হাত রাখে। সাথে সাথে কেমন একটা শীতল অনুভূতি হতে থাকে তার শরীরের যন্ত্রণাগুলো যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। এভাবে কত সময় কেটেছে সে জানে না। এক সময় বাচ্চাটা হাত সরিয়ে নেয়, আর মেয়েটি অবাক হয়ে আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে দেখে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সেই আঘাত পুরোপুরি মিলিয়ে গেছে। সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে বাচ্চাটিকে, কে তুমি বাপজান? আমার এত বড় উপকার করলা? কেমনে করলা এটা তুমি? তুমি কি জাদু জানো? বন্ধুরা, আজকের গল্পের নাম শ্যামারণ্য। এটি ছিল গল্পের 4র্থ অংশ, সিজন 2। বন্ধুরা, গল্পটি লিখেছেন ফাহমিদা মেহজাবিন। গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।